সুন্নত রহমান নামে একজন এর একটা লেখা আমি পড়লাম যেখানে তিনি বলছেন যে আল্লাহ কিংবা ঈশ্বরে একজন বিশ্বাসী হওয়া সত্ত্বেও আমি কেন মনে করি মনুষ্য জীবন সম্পূর্ণভাবে অর্থহীন। তো উনি এখানের মধ্যে দুনিয়াটা কত বড়, মহাকাশ কত বড়, পৃথিবী কত বড়, দুনিয়াটা মানে পৃথিবী বলতে শুধু পৃথিবী না, দ্য ওয়ার্ল্ড, দ্য ইউনিভার্স কত বড়, সেটার তুলনায় মানুষ কত ছোট। তাহলে মানুষের মতো এত নিদারুণ ক্ষুদ্র কোনো সত্তার কি ক্ষমতা আছে এই বিশ্বাসে কোনো প্রভাব ফেলতে পারবে? না, পারবে না। তো তিনি বলছেন যে এই সত্তা, মানুষের সত্তা তারা এক্সিস্ট করে না করে তো মহাকর্ষণ কিছু কিছু আসা যায় না। আম জীবনের উদ্দেশ্য, অর্থ মূলত শূন্য। হুম? এবং এখানে উনি ফিলোসফির নিহিলিজমের কথা নিয়ে আসছেন, শূন্যতাবাদ। সেখানে তিনি জর্জিয়াসের রেফারেন্সে বলছেন যে নাথিং এক্সিস্ট, ইভেন ইফ ইট এক্সিস্ট উই ক্যানট নো ইট, ইভেন ইফ উই ক্যান নো ইট উই ক্যানট এক্সপ্লেইন ইট। এই ধরনের কথাবার্তাগুলো উনি বলছেন। সেটার রেসপন্সে আমি কিছু কথা বলে শেষের দিকে আমার কিছু কথাবার্তা বলব। এখন দুনিয়াটা অনেক বড়। কত বড়? এত বড় একটা দুনিয়া সৃষ্টি করা হইছে, নাস্তিকবাদের পক্ষে লোকেরা বলে যে মানুষের জন্য, ধর্মগ্রন্থের লোকেরা বলে, ধর্মের বলে। তাহলে তো এটা একটা বিরাট অপচয়। হ্যাঁ? এটা কেন দরকার? তো এত বড় জগতের তুলনায় মানুষ খুবই ইনসিগনিফিক্যান্ট, মানুষের জন্য এত কিছু করা হইছে, এটা একটা অপচয়। এই এই আমার বিবেচনাবোধটা, আমার এই কগনিটিভ প্রিন্সিপালটাকে আমার মানে জাস্টিফিকেশন, লাইন অফ জাস্টিফিকেশনকে আমি প্রয়োগ করছি পুরো জগতের উপরে, এবং আমি জগতের উপর প্রয়োগ করে মনে করছি এইটা যেই করুক, স্রষ্টা বা যে কেউ, সেটা একটা অপচয়। তাহলে আমার অতীব ক্ষুদ্র আমি, আমার একটা এপিস্টেমিক জাজমেন্ট অ্যাবাউট এভরিথিং, যেটা আমার চেয়ে অকল্পনীয়ভাবে বড়, সেটার উপর আমি প্রয়োগ করছি। এটা কিন্তু ইটসেলফ একটা ইনকনসিস্টেন্সি। আচ্ছা, তো আমরা ফ্যাক্ট দেখতেছি জগৎ অনেক বড়, মানুষ অনেক ছোট, কিন্তু এটাকে আমরা ওইভাবে তো রিড করতে পারি যে মানুষ এত বেশি সিগনিফিক্যান্ট, এত বেশি মর্যাদাপূর্ণ, এবং এত বেশি সে গুরুত্বপূর্ণ যে তার জন্য এই সব কিছু করা প্রয়োজন হয়ে পড়ছে। এখন আমরা যদি দেখি ওই বৃহস্পতি গ্রহে যদি বলয়টা না হইতো, তাহলে মহাজাগতিক কিছু রশ্মি এখানে এসে করতো। এই যে লাইফের পসিবিলিটি, এবং সেখানে লাইফ গড়ে ওঠা, এবং সেখানে মানুষ হওয়া, এটার ইন্টারপ্রিটেশন আপনি যেভাবে দেন না কেন, এটা তো মানে কোয়ান্টিটেটিভলি একটা ছোট ঘটনা হইলেও কোয়ালিটেটিভলি কিন্তু এটা আহ, বিরাট ঘটনা, একেবারে এক্সেপশনাল একটা ঘটনা। তাহলে আমরা ঘটনাটাকে ওভাবেও বিবেচনা করতে পারি। তো তিনি আরেকজনের রেফারেন্স, এবং মানুষ সাধারণত কারো রেফারেন্স কেন দেয় জানো? যে সে যখন নিজের কথাটাকে সে যথেষ্টভাবে বলার জন্য সাহস করে না, তখন আরেকজনের রেফারেন্সে দেয় ওই মহান ব্যক্তিত্ব এটা বলেছেন, হ্যাঁ, বা কথাটা এরকম। সেজন্য রেফারেন্স আমরা সবাই দিই, আমিও দেই। অনেক সময় শ্রোতাদের বোঝার সুবিধার জন্য আমি সাধারণত এটা করি। কিন্তু রেফারেন্স দিয়ে ঠাস 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 করে রেফারেন্স দিয়ে কথা বলে, এটা কিন্তু একটা দুর্বলতার প্রকাশ। যত কথাই বলুন না কেন, অমুকের রেফারেন্সে তমুকের রেফারেন্সে বলছি, এগুলো তো মূল কথা একটা আছে। সেই মূল ফিলোসফিক্যাল যে পয়েন্ট অফ ভিউ, সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে কিন্তু আমরা মূল জিনিসটা সহজে জানতে পারি। রেফারেন্সের কথা বললে জীবন শেষ হয়ে যাবে, ওই যে লাইফ পাইলড অন লাইফ আর অল টু লিটল অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেন্স। তো ওই যে আমরা ছোটোবেলায় কবিতাতে পড়ছিলাম, হ্যাঁ, তো সেরকম যেটা এটার কোনো শেষ হবে না। তাহলে আমাকে মূল জিনিসটা জানতে হবে। তাহলে মূল কথাটা কি? যে উনি বলছেন যে নাথিং এক্সিস্ট, নাথিং এক্সিস্ট। তিনি নাথিং এক্সিস্ট বলার জন্য তিনি কিন্তু নিজে এক্সিস্ট করতেছেন। আচ্ছা, ইভেন ইফ ইট এক্সিস্ট উই ক্যানট নো ইট। এখন উই ক্যানট নো, আমরা তো অবশ্যই জানি। এজন্য আমি সাধারণত এটা আমি যেহেতু শিক্ষকতা করি, আমাদের ছাত্রদেরকে সাধারণত সোর্স অফ নলেজের যে আলোচনা, রেশনালিজম এম্পিরিসিজম বুঝাইতে গিয়ে বলি যে এম্পিরিক্যাল জিনিসটা তো আমরা সহজেই বুঝতে পারি। যিনি রেশনালিস্ট, তার একটা ঘনিষ্ঠ বন্ধু যদি তাকে যদি ২ টা লাগাই দেয়, তখন সে কিন্তু কিছু একটা নলেজ অর্জন করবে, এবং এটা অবশ্যই কোনো রিজন থেকে আসে না। এটা অবভিয়াসলি এক্সপেরিয়েন্স থেকে আসে। এখন যদি বলে যে ইফ এনিথিং এক্সিস্ট উই ক্যানট নো ইট, তা আমরা যেটা জানি না, এটা জানার জন্য আমাদের কিন্তু একটা কিছু জানা লাগে। যেজন্য আমি সাধারণত বলি যে নলেজ ইজ আ মাস্ট। এখন আপনি বলছেন যে আপনি এটা জানতে পারেন না। আসলে এখানে যেটা বোঝানো হচ্ছে যে আপনি এটা ফুললি জানতে পারেন না। তো ফুললি তো আমরা কোনো কিছু জানতে পারি না। কারণ আমরা কিন্তু সেরকম অ্যাবসোলিউট এন্টিটি না। আমরা হচ্ছে যে পার্শিয়াল, পার্টিকুলার, আমরা কনক্রিট এন্টিটি। ওকে? আমরা ইউনিভার্সাল না, হ্যাঁ? আচ্ছা, ইভেন ইফ উই নো ইট উই ক্যানট এক্সপ্লেইন ইট। কিন্তু আমরা পারি।
আমরা আমাদের জাজমেন্টের মধ্যে যা আসে, আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা টোটালি আনতে পারি না। আমাদের ল্যাঙ্গুয়েজটা যখন আমরা কমিউনিকেট করি, লিসেনার কিন্তু এই যে লোকিউশন, পারলোকিউশন, ইলোকিউশন বলে ল্যাঙ্গুয়েজ ফিলোসফিতে কিছু কথা আছে। লিসেনার কিছু জিনিস ড্রপ করে। কিন্তু ভাষার এইটা একটা আমাকে একজন ভাষাবিজ্ঞানী স্যার বলেছিলেন, যিনি ভাষার উপরে ডিগ্রি করেছেন, যে এটা ভাষার একটা এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি। আমরা জানি না, এটা ম্যাজিক্যাল। তো তোমার ১০টা জিনিস নিতে, নিতে একটা পড়ে গেছে। দিতে, দিতে একটা পড়ছে। ও নিয়ে পকেটে রাখতে, রাখতে আরও ২-১ টা পড়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত গুনে দেখেছে জিনিস কিন্তু এই ১০ টাই। ওকে? তো সেইজন্যে এই যে আমরা যদি জানি আমরা এক্সপ্লেইন করতে পারি না। আমাদের এক্সপ্লেনেশনের ত্রুটি আছে, সীমাবদ্ধতা আছে। কিন্তু এটার মানে নয় যে আমরা এক্সপ্লেইন করতে পারি না। আমাদের জাজমেন্ট, আমাদের যেটা আন্ডারস্ট্যান্ডিং, এই প্রপোজিশনাল বিষয়গুলোকে যখন আমরা ল্যাঙ্গুয়েজ আনি, ইট বিকামস এ সেন্টেন্স, ইট বিকামস ল্যাঙ্গুয়েজ। ইট গেটস দ্য স্ট্রাকচার, যে সক্রেটিস ইজ কারেজিয়াস, একটা সিম্পল একটা বাক্য সাবজেক্ট প্রেডিকেট নিয়ে। এইটা নিয়ে আমরা মেটাফিজিক্যাল রিয়েলিজম বুঝাইতে গিয়ে এই যে লক্সের বইয়ের মধ্যে আমরা সিরিয়াসলি আলোচনা করেছি যে এটা এটা একটা টুল। এটা বাচ্চারা এই যে কিন্ডারগার্টেন স্কুলে গিয়ে শিখে, এভাবে করে ল্যাঙ্গুয়েজ হয়, সাবজেক্ট প্রেডিকেট। কিন্তু এই জিনিসটা কোত্থেকে আসছে, কেন আসছে? সো আমরা এক্সপ্লেইন করতে পারি, কিন্তু আমরা কোনো জিনিসকে ফুললি এক্সপ্লেইন করতে পারি না। দেয়ার ইজ অলওয়েজ এ গ্যাপ। কিন্তু যখন আমি ওই ল্যাঙ্গুয়েজের টুল দিয়ে যখন আমি নলেজটাকে যখন আমার কাছে যখন আসে, আমি আমার মতো করে করি। আমরা যদি নলেজের যদি এক্সক্লুসিভিটি দেখি, তাহলে তো কোনো ধরনের কমিউনিকেশন সম্ভব না। কারণ হচ্ছে যে তোমার মাইন্ডের মধ্যে আমার অ্যাক্সেস নাই। তোমার কগনিটিভিটি কোথায় আছে সেটা আমি জানি না। ইভেন আমারটা যে কোথায় আছে আমি জানি না। কিন্তু ফর শিওর আমি জানি যে আই হ্যাভ সাম সর্ট অফ কগনিটিভিটি। ওকে? যা কথা লম্বা হয়ে যাচ্ছে। তো আ এখানে উনি বলছেন যে সম্প্রসারণ বিশ্ব এত বৈচিত্র্যপূর্ণ যে নগণ্য মানুষের পক্ষে সবটুকু অ্যাকনোলেজ করা মোর দ্যান ইম্পসিবল। সেটা তো সত্য। এই ধরনের এই নাস্তিক্যবাদের পক্ষের লোকেরা সাধারণত এই ধরনের বুজরুকিপূর্ণ কথাবার্তা বলে। অনেকগুলো কথা বলবে, সেগুলোর মধ্যে কিছু সত্য, কিছু মিথ্যা। তোমাকে গোলায় দিয়ে এরপরে সে একটা ফুললি rhetorical মেটাফরিক্যাল একটা কথাবার্তা, একটা মানে কাব্যিক কথাবার্তা বলে ফেলবে। হুম? এই যে আমরা যে বলি যে পার্সনিফিকেশন এর সবচেয়ে টেক্সটবুল এক্সাম্পল গুলোর মধ্যে একটা হচ্ছে যে ন্যাচারাল সিলেকশন। প্রকৃতি সিলেক্ট করে। আর প্রকৃতি কোথায় সিলেক্ট করে কোথায়? এগুলো সবগুলো ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ? আমি এখানে দেখাতে চাচ্ছি যে মানে আস্তিক্যবাদের পজিশনকে দুর্বল অথবা ভুল প্রমাণ করার জন্য যে নাস্তিক্যবাদের পক্ষের লোকেরা, ইনি যেটা বলছেন সেটা তো আরও পিকুলিয়ার। তিনি বলছেন তিনি ঈশ্বর বিশ্বাসী এবং তিনি বলছেন মনুষ্য জীবন অর্থহীন। আমি এখানে দেখাবো যে ওনার কথাগুলো কেন কন্ট্রাডিক্টরি। তো সবকিছু জানা আমি একটু আগেও একটা ভিডিও রেকর্ড করেছি, এখানে বলেছি সবসময় সে কথা বলি, সবকিছু বলে কোনো কিছু নাই। সবকিছু আমার জন্য সবকিছু। আমরা যদি বলি আমরা সবকিছু হাজির করার পরে তুমি নিশ্চিত হতে পারবে না যেন সবকিছু হইছে। ওকে? তো মানুষের অজ্ঞতাবোধকে পুঁজি করে গৌতম বুদ্ধ পথে-ঘাটের মধ্যে সত্য আবিষ্কার করার চেষ্টা করেছেন উনি বলছেন, এবং শেষ পর্যন্ত বলছেন যে দিস ওয়ার্ল্ড ইজ এম্পটি। এখানে মানে বুদ্ধকে একটা অবজ্ঞা এবং অশ্রদ্ধা করা হয়েছে। দিস ওয়ার্ল্ড ইজ এম্পটি বলতে উনি কি বোঝাইছে, কোন কনটেক্সটে সেটা না জেনে একটা কথাকে কোট করে নিয়ে এসে বোঝার চেষ্টা করা, দিস ওয়ার্ল্ড ইজ এম্পটি। হয়তো আমরা যদি মনে করি দিস ওয়ার্ল্ড ইজ এভরিথিং, তখন হয়তো ওনার প্রেক্ষাপটে উনি হয়তো বলেছেন যে না, দিস ওয়ার্ল্ড ইজ নট এভরিথিং। এটার একটা আগের আছে, এটা একটা পরের ঘটনা আছে, জীবনের একটা কন্টিনিউটি আছে, এরকম হয়তো কোনো কিছু বলেছেন। আমি যেহেতু বুদ্ধিস্ট ফিলোসফি ভালো বুঝি না, সেটা বুঝি না। কিন্তু গৌতম বুদ্ধের মতো এরকম একজন জগৎ শ্রদ্ধেয় ব্যক্তিকে তিনি অশ্রদ্ধা করছেন, এটা আমার কাছে খুব ভালো ঠেকছে না। তিনি টলস্টয়ের রেফারেন্সে বলছেন যে, টলস্টয় বলছে যে মাই লাইফ হ্যাজ বিকাম এ স্ট্যান্ড স্টিল, দেয়ার ইজ নো রিজন টু লিভ। মানুষের এক পর্যায়ে এই ধরনের শূন্যতা বোধ হয়। শূন্যতা বোধ হওয়া আর জিনিসটা আসলেই শূন্য হওয়া, এটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ? শূন্যতা বোধ মানুষের মধ্যে আসতেই পারে। তিনি বলছেন যে মানুষের জ্ঞান এবং বোধ শূন্য। অনেক ধরনের সীমাবদ্ধতা মানুষের মধ্যে আছে। ক্ষুধা, জরা, মৃত্যু ইত্যাদি। মানুষ চাইলে আলোর বেগে ছুটে গিয়ে সময়কে অতিক্রম করতে পারে না। এগুলো সব rhetorical কথা। আলোর বেগে ছুটে গিয়ে সময়কে অতিক্রম করতে পারে না। আলোও তো নির্দিষ্ট বেগের বাইরে এসে যেতে পারে না। এবং সে যদি মনে করে যে আমি নির্দিষ্ট বেগের কমে যাব, সেটাও তো সে পারে না। তাই না? সুন্নত রহমান তিনি বলবেন যে এটা তো একটা নিয়মে চলে। হ্যাঁ? ফাইন, একটা নিয়মে চলে। তাহলে আমার কাছে ভেরি সিলি বাট সিগনিফিক্যান্ট কোয়েশ্চেন, এই নিয়মটা কোত্থেকে আসছে? নিয়ম আগে না জিনিসটা আগে? তাতে করে ঘুরে ফিরে আপনি এখানের মধ্যে চলে আসবেন যে আপনি মেটাফিজিক্সের আলোচনায় চলে আসবেন। যে আপনার কি ইউনিভার্সাল আগে না পার্টিকুলার আগে? পার্টিকুলার থেকে ইউনিভার্সাল আসছে, ইউনিভার্সাল থেকে পার্টিকুলার আসছে। আপনি এখানে ঘুরপাকের মধ্যে পড়ে যাবেন। আপনি যেভাবে একটা আনসার এখানে আছেই বলে মনে করছেন যে শূন্যতা আছে, কোনো কিছু অর্থ না, এটা ঠিক না। এটাও ঠিক না। নিয়মটা তাহলে কোত্থেকে আসছে? হ্যাঁ? এখন এটার কোনো উত্তর নাই। এই যে ধর্মের পক্ষের লোকদের কাছে উত্তর নাই যে ঈশ্বর কেন স্বর্গ নরক সৃষ্টি করেছেন, ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করেছেন, এদের কাছে উত্তর নাই। তেমনি যারা মানে নিধার্মিক,
বা অধার্মিক বা হোয়াটএভার পরিচয় তাদেরকে তারা দেখ না কেন, আম, তাদের কাছেও কিন্তু কিছু বেসিক আছে যেগুলোর ব্যাপারে প্রশ্ন করলে তাদের কাছে কোনো উত্তর নাই। প্রকৃতি জিনিসটা কি? এই গিভেন, যে লরেন্স ক্রাউস বলছে যে গিভেন দিস অ্যামাউন্ট অফ এনার্জি, গিভেন দিস রুলস অফ ফিজিক্স, এরকম একটা জগৎ হওয়া সম্ভব। ফাইন, আমি মনে মনে করিলাম যে এই ধরনের এনার্জি থাকলে এগুলোর রূপান্তরে মানে এই নিয়মগুলোর মানা সাপেক্ষে কীভাবে হইতে পারে। তো গিভেন, হু হ্যাজ গিভেন? বলে না, ইট ইজ আউট দিয়া। বার্টন রাসেলের মতো স্মার্ট লোক বলছে না জগৎ কর্তৃক আসছে, এই প্রশ্নের উত্তর হচ্ছে জগৎ সবসময় ছিল। তাহলে কি হইলো? ইউ আর ব্যাকিং দ্য কোয়েশ্চেন। আচ্ছা, আমি বললাম যে মানুষ আলোর বেগে ছুটে গিয়ে সময়কে অতিক্রম করতে পারে না, আলো তো তার নিজের বেগকে অতিক্রম করতে পারে না, স্লো করতে পারে না, স্পিড আপও করতে পারে না। তো সুন্নত রহমান বলছেন যে এইসব সীমাবদ্ধতা আড়াল করার জন্য মানুষ নিহিলিজমের ঘাড়ে দোষ চাপায়। নিহিলিজমের ঘাড় কোথায়, দোষ চাপানো কোথায়? বলছে এটা ভাষার, এগুলো ভাষার প্যাটার্ন। তো নাস্তিক্যবাদের লোকদের জন্য এগুলো হচ্ছে ভাষার প্যাটার্ন, আর আস্তিক্যবাদের লোকদের জন্য যখন বলা হচ্ছে যে সব কিছু আল্লাহকে সেজদা করে, সব কিছু আল্লাহ তসবি করে, এটা কিন্তু ভাষার প্যাটার্ন না, এটা ফিজিক্যাল। এবং আমার এই ফিজিক্যাল রেকর্ডিং মেশিনেই ক্যামেরা দিয়ে প্রমাণ করতে হবে যে এটা সিজদা করতেছে এবং এটা শোনা যাচ্ছে। এটা একটা মানে দ্বিচারিত হলো না? তিনি বলছেন যে আলবেয়ার ক্যামুর রেফারেন্সে যে আত্মহত্যা কেন করবে? দেয়ার ইজ বাট ওয়ান ট্রুলি সিরিয়াস ফিলোসফিক্যাল প্রবলেম, দ্যাট ইজ সুইসাইড। যে কোনো জীবনের অর্থ যদি না থাকে তাহলে মানুষ আত্মহত্যা করবে। সেটা তো আমারও প্রশ্ন। তাহলে জীবন কোনো কিছু নাই, সেজন্য যে আপনি যে সুইসাইড করবেন সে সুযোগও নাই, সুইসাইড করার জন্য একটা কারণ লাগবে। ওকে, এখন জীবনের কোনো অর্থ নাই, তার মানে হচ্ছে যে তাহলে আপনি অর্থ নিজের মতো করে তৈরি করে নেবেন, এটাই আপনার অর্থ। তার মানে হচ্ছে যে আপনি নিজেকে নিজেই বলবেন, অটো সাজেশন দিবেন যে আসলে এগুলো আমি খেলা খেলছি, এগুলো কিন্তু রিয়েল না, কিন্তু আপনার ফিলিংসগুলো রিয়েল, আপনার কোয়েশ্চেনটা রিয়েল। আপনি যদি, আমরা একটু আগে যে ভিডিও রেকর্ড করেছি, যে আপনি যদি ডাউটফুল হন, হ্যাঁ, তাহলে আপনার কিন্তু ডাউটটাই হচ্ছে রিয়েল। হ্যাঁ, তিনি নিচ্ছে রেফারেন্স এইসব কামড় ইচ্ছে এগুলো না বলতে পারলে যেন ওনাদের বুদ্ধিজীবিতা হয় না। আমি কেউ আমার কাছে শুনে এটা খুব আহত বোধ করতে পারে। হ্যাঁ, আপনি আহত বোধ করতে পারেন। আমি খুব সেলিব্রেট করি আমার ইগনোরেন্স অ্যাবাউট ইউনো পোস্ট মডার্ন ফিলসফি, ওটা ফালতু একটা জিনিস। কালচারালি এই জিনিসটা ঠিক আছে যে আমাদের প্লুরালিজম দরকার সোসাইটির মধ্যে, কিন্তু ফিলসফিক্যালি এটা একটা খুবই উইক, নারীবাদের মতো এটা একটা হাফ বেকড ফিলসফি, যেটাকে তুমি সিরিয়াসলি নিলে এটা ইটসেলফ নিজেকে নিজে খণ্ডন করে, এটা লাগাইতে পারে না। নিচের রেফারেন্সে তিনি বলছেন যে হু হ্যাজ এ হোয়াই টু লিভ ক্যান বিয়ার অলমোস্ট এনি হাউ। হোয়াই টু লিভ, এটা যদি তুমি ঠিক করো তাহলে তুমি জীবনে মানে তুমি আত্মহত্যা না করে তুমি বেঁচে থাকতে পারবা। হোয়াই টু লিভ, তো হোয়াই টু লিভ যদি তুমি যে ঠিক করছো, আমি আমার মতো ঠিক করি, তুমি তোমার মতো করে ঠিক করো, এভরিবডি আমরা যে যা মর্গে তাই না, এভরিবডি আমরা যে যা মর্গে তা হতে পারে না। আমরা কোনো পসিবল ওয়ার্ল্ড কল্পনা করতে পারি না যেখানের মধ্যে দুয়ে দুয়ে চার না হইয়া পাঁচ সাত তিন এক দুই অনেক কিছু হইতে পারে, এটা আমরা কল্পনা করতে পারি না। আমাদের কল্পনা করতে সীমাবদ্ধতা আছে, আমাদের চিন্তার কিছু প্যাটার্ন আছে, এবং আমাদের হোয়াই কোশ্চেনগুলোরও নির্দিষ্ট উত্তর আছে। আচ্ছা, তিনি এরপরে ধর্মকে একহাত নিয়ে বলছেন যে মানুষ কেউ বেহেশতে গেল, কেউ স্বর্গে গেল, কেউ দোজকে গেল। তো স্বর্গ এবং দোজকে যা কেউ গেল, তাতে করে এটা ঈশ্বরের উপরে কোনো প্রভাব ফেলবে কিনা, হ্যাঁ, ঈশ্বরের কোনো সৃষ্টির উপর প্রভাব ফেলবে কিনা, এবং এতে করে জগৎ সংকরের নিয়ম নীতি কোনো পরিবর্তন আসবে কিনা? না, আসবে না। সেজন্য তিনি আবার আলবিয়ার কামো রেফারেন্সে বলছেন দ্য ইউনিভার্স ইজ সাইলেন্ট। দ্য ইউনিভার্স ইজ সাইলেন্ট বাট মাই মাইন্ড ইজ নট সাইলেন্ট। ইভেন যে কথা বলতে পারে না, এটা একটা ইভেন মানব শিশু, তার মধ্যে প্রশ্ন আসে, হু এম আই? মানুষ এই প্রশ্নগুলো করে, হোয়াই দিস ওয়ার্ল্ড, হ্যাঁ, হোয়াই দিস ইজ দ্য ওয়ে দ্যাট উই সি ইট, উই গেট ইট, হোয়াই ইট ইজ দিস ওয়ে নট দ্য আদার ওয়ে। এই প্রশ্নগুলো আমরা করি। এখন আমি দুযোগে যাই, নরকে যাই, তাতে করে খোদার কিছু হয় না, জগতেরও কিছু হয় না, কোনো কিছু পরিবর্তন হয় না, কিন্তু একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমি যদি দুযোগে যাই তাহলে আমার পুরোটাই ক্ষতি, আর আমি যদি বেহেশতে যাই তাহলে আমার পুরোটাই লাভ। এখন কেউ বলতে পারে যে না, এগুলো আমাদের এই জগতের কল্পনা অনুসারে আমরা স্বর্গ নরক সাজাইছি, সেজন্য আরব দেশের লোকদের কাছে স্বর্গ হচ্ছে একটা শীতল জায়গা। এটা যদি মেরু অঞ্চলের লোক হইতো, তাদের কাছে স্বর্গ হইতো হচ্ছে যে একটা উত্তপ্ত জায়গা। এই কথাগুলো সঠিক, এই কথাগুলো সঠিক। হ্যাঁ, আমাদের এই জীবনের ধারাবাহিকতা হচ্ছে পরবর্তী জীবন, এবং বেহেশতের মধ্যে মানুষ যে খাবার দাবার খাবে, এখানকার অনেক ফলের নামও সেখানে আছে, এবং বলবে যে এগুলো তো ওগুলোর মতোই। সোজা কথাই হচ্ছে যে স্বর্গ হচ্ছে মানে মানে আমার একটা কবিতার শিরোনাম হচ্ছে যে পরজগৎ বিশ্বাসের চেয়ে জাগতিক কোনো কিছু নাই। বেহেশত হচ্ছে যে দ্য বেস্ট ইমাজিনেবল
লাইফ, যেটাকে আমরা বলি ইউটোপিয়া। আর দোজখ হচ্ছে যে মানে ইমাজিনেবল ওয়ার্স্ট লাইফ, যেটাকে আমরা বলি ডেস্টোপিয়া। তাহলে আপনি কি ইউটোপিয়ার দিকে যাবেন নাকি ডেস্টোপিয়ার যাবেন সেটার ব্যাপার। হ্যাঁ, আপনি কিছু হলে খোদার কিছু আসা যায় না, জগতের কিছু আসা যায় না, তবে একজনের কিছু আসা যায়, সেটা হচ্ছে আপনি। এবং সেক্ষেত্রে আপনি জিনিসটা করবেন কিনা। আমি কথাগুলোকে আমরা ভিডিও সাধারণত ছোট করার চেষ্টা করছি আমাদের এডিটরদের চোখ রাঙানির ভয়ে। কিন্তু এটা ডিটেলস আরও আলোচনা করার দরকার ছিল। আর সবচেয়ে বড় কথা হলো যে যারা এগুলো লিখছেন, বলছেন, তাদের সাথে আমাদের রিয়েল যদি মানে কনফ্রন্টেশন মানে সংঘাত না, মানে মুখোমুখি ইন্টারাকশন আলোচনা হলে সেই জিনিসগুলো আরও ফ্রুটফুল হতো। আমি আমার এই কথাটাকে সামারাইজ করতে চাই ১০ সেকেন্ডে শুধু এটাই যে মহাবিশ্ব অনেক বড়, আমরা অনেক ক্ষুদ্র। এইটা আসলে আমাদের সিগনিফিক্যান্স, আমাদের ইম্পর্ট্যান্স, আমাদের মর্যাদাকে অনেক বাড়িয়ে দেয়। আমরা যদি জিনিসটাকে সেভাবে দেখি। আর আমরা যদি বলি যে হ্যাঁ, আমরা বস্তু, আমরা আসছি, আমরা মরে যাবো, আমরা শেষ। তাহলে আমরা কেন আসলাম? না, এটার কোনো উত্তর নাই। উত্তর আপনি নিজের মতো করে খুঁজে নেবেন। তো উত্তর যারা সায়েন্সের কথা বলে, যারা বলে সব কিছুর একটা সুনির্দিষ্ট কিছু আছে, জগতে কেন এই জগৎটা হইছে এবং আমার জীবনের উদ্দেশ্য কী, আমার পরিচয় কী, এটার কোনো সুনির্দিষ্ট উত্তর। আমি যেটা বলবো ট্রান্সজেন্ডারের মতো, আমি যদি বলি মেয়ে, আমি মেয়ে, আমি ছেলে হলে আমি ছেলে, সকালে আমি মেয়ে, বিকেলে আমি ছেলে, এরকম একটা পাগলামি টাইপের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই জিনিসগুলো হচ্ছে ওনাদের চিন্তার মধ্যে ভুল। এবং যে কথাগুলো ওনারা বলেন সে কথাগুলো সেলফ কন্ট্রাডিক্টরি। সুন্নত রহমান, আপনি যদি এটা শুনে থাকেন, আপনি বেশি মনে কষ্ট নিয়েন না। আপনার নামটা আমি এখানে বলেছি, হয়তো না বললেও পারতাম। আপনার নাম আসলে যে কি সেটাও আমি জানি না। আপনি হয়তো এফিডেভিট করে শূন্যতা রহমান করছেন। যাই হোক, শূন্যতা নিয়ে আমার খুব ইন্টারেস্টিং আলোচনা আছে, সেটা যদি অন্য সময় আমি করতে পারি আমার খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।